গুমকাণ্ডে সব বাহিনীর সদস্যই কম বেশি জড়িত, কিছু ব্যক্তির জন্য পুরো বাহিনী দায়ী হবে না, জানালো তদন্ত কমিশন। এনআইডি সেবা আলাদা কমিশনে নেয়ার উদ্যোগ সরকারের। সিইসি মনে করেন নির্বাচন কমিশনের অধীনেই থাকা উচিত। $29 বিলিয়ন নিয়ে ট্রাম্পের বক্তব্যের প্রভাব পড়বে না সম্পর্কে। ভিসা স্বাভাবিকের বিষয়ে কিছু জানায়নি ভারত। চট্টগ্রামে মিলগেটে খোলা সয়াবিন 153 এবং খুচরায় 160 টাকায় বিক্রির নির্দেশ, না মানলে আইনি ব্যবস্থা। এবং ম্যাজিস্ট্রেটের সামনে পিস হিসেবে তরমুজ বিক্রি, চলে গেলেই কেজি দরে, অভিযানেও থামছে না কারসাজি। স্বাগত রাত 9টার বাংলাদেশের সাথে আছে জাহিদুল বাশা। শিরোনাম জানাচ্ছিলাম, আর এবার যাব পুরো খবরে। গুমে জড়িত কিছু ব্যক্তির জন্য পুরো বাহিনীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান গুম সংক্রান্ত তদন্ত কমিশনের। সংবাদ সম্মেলনে কমিশন প্রধান জানান, প্রতিটি বাহিনীর সদস্যরাই কম বেশি গুমে জড়িত ছিল, তবে শাস্তি শুধু অভিযুক্তদেরই হবে। ভারতের বিভিন্ন কারাগারে 1067 বাংলাদেশির নাম পেয়েছে কমিশন। সেখানে গুমের শিকার কেউ আছে কিনা তারও অনুসন্ধান চলছে। বিগত সরকারের শাসনামলে ওঠে একের পর এক গুমের অভিযোগ। রাজনৈতিক পট পরিবর্তনের পর তদন্ত চলছে এসব অভিযোগের। গঠন করা হয় গুম সংক্রান্ত তদন্ত কমিশন। মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। সংস্থাটি জানায়, এখন পর্যন্ত 1752টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে প্রায় 1000 অভিযোগের যাচাই বাছাই শেষ হয়েছে। 280 জন অভিযোগকারী, 45 জন আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা কর্মকর্তার বক্তব্য নেওয়া হয়েছে। অন্যদিকে গুমের শিকার হয়ে ফিরে না আসা 330 জন ব্যক্তির বর্তমান অবস্থা অনুসন্ধান চলছে। কমিশনের প্রধান জানান, প্রতিটি বাহিনীরই কিছু সদস্য গুমের ঘটনায় জড়িত, তবে পুরো বাহিনীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, গুমে জড়িত ব্যক্তিদের ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় পুরো বাহিনীর উপর পড়বে না। এন্টায়ার বাহিনী প্যানিক স্ট্রিকেন বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, কারণ সেই বাহিনীর যেসব সদস্যরা গুমের সাথে জড়িত তাদের প্যানিক স্ট্রিকেন হওয়া বা উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। অন্যরা কেন হবে? আর এই দায় কেন বাহিনী নিবে? নেওয়ার তো কোনো সুযোগ নাই। এটা পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি। কমিশনের সদস্য নূর খান লিটন জানান, বগুড়ায় পুলিশ লাইন্সের ভেতরেও গোপন কারাগারের মতো বন্দিশালা ছিল। এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরই কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছে, যেটি একেবারেই অ্যাবসার্ড একটা ব্যাপার, কিন্তু সেটিও আমরা বগুড়ায় পেয়েছি। আরো আমাদের ধারণা আরো অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের পাব। তবে বিভিন্ন পর্যায়ে গুম অভিযুক্তদের রক্ষার চেষ্টা চলছে জানিয়ে সতর্ক করেছে কমিশন। বিভিন্ন জেলার থেকে খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনআইডি বা জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের কাছে রাখতে চায় না অন্তর্বর্তী সরকার। এই সেবার জন্য গঠন হচ্ছে সিভিল রেজিস্ট্রেশন নামে আলাদা কমিশন। তবে এনআইডি সেবা ইসির অধীনেই থাকা উচিত মনে করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। অন্তর্বর্তী সরকারের কাছে জাতীয় পরিচয় নিবন্ধন সংস্থা নামে স্বতন্ত্র সংস্থা গঠনের জন্য জানুয়ারিতে সুপারিশ করে সংস্কার কমিশন। জন্ম নিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট নিয়ে জনদুর্ভোগ নিরসনে স্বতন্ত্র কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার। সিভিল রেজিস্ট্রেশন 2025 নামে অধ্যাদেশের খসড়া তৈরি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। খসড়া পর্যালোচনার লক্ষ্যে সোমবার অনুষ্ঠিত হয় আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভা। অতিরিক্ত সচিব পর্যায়ের বৈঠকে ছিলেন ইসি সচিবালয়ের প্রতিনিধিও। মঙ্গলবার সিইসির সাথে দেখা করে ইসি থেকে এনআইডি সেবা সরানোর বিষয়ে আপত্তি জানায় নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। এনআইডিটা ইলেকশন কমিশনে জন্ম দিয়েছে, ইলেকশন কমিশন লালন পালন করতেছে এবং নার্সিং করছে, এবং এ যাবৎ এটা খুব ভালোভাবে নার্সিং হচ্ছে এখানে। এটা ইলেকশন কমিশন রাখার জন্যই আমরা মাননীয় কমিশনকে অনুরোধ করেছি। সংস্কার কমিশনের একটি সকল সুপারিশ উপেক্ষা করে শুধু একটি সুপারিশ বাস্তবায়নের দিকে তারা আগাচ্ছে, সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র জন্য আলাদা একটা কমিশন করবে। সংস্কার কমিশনে তো আরও অনেক বিষয় আছে, সেগুলো ছাড়া এই শুধু একটি বিষয়ে যাচ্ছে মানেই হচ্ছে আমরা মনে করছি এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা বেনিফিশিয়ারি গ্রুপ হয়তো এটা পার্সু করছেন।
সিইসি বলছেন, সরকারের সিদ্ধান্ত এখনও জানে না কমিশন। এনআইডি ইসির অধীনেই রাখা উচিত বলে মনে করেন তিনি। আমাদের মতামত আমরা লিখিতভাবেও জানাবো সরকারকে আমাদের এই বিষয়ে, এবং হয়তো সরকারের সিদ্ধান্ত সুচিন্তিত সিদ্ধান্ত আসবে বলে আমরা বিশ্বাস করি। তবে আমাদের সাথে আলোচনা না করে কিছু করবেন এমন আমি মনে করছি না। আমাদের তো থাকা উচিত, আমাদের তো ভোটার রেজিস্ট্রেশনের বাই প্রোডাক্ট, তো এটা থাকা তো উচিত, এবং আমরা এই বক্তব্য তো দিয়েই যাচ্ছি। এনআইডি সেবা ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিতে আইন করেছিল আওয়ামী লীগ সরকার। সে আইন বাতিল করে অন্তর্বর্তী সরকার। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক মানবাধিকার কর্মী সিয়ার আবরার। কাল সকালে বঙ্গভবনে তিনি শপথ নেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, দেশে মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের স্থান নেই। স্বাস্থ্যসেবার উন্নয়নে পিএসসির মাধ্যমে ৫,৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া সৌদি গ্যাস কোম্পানি আরামকো কম দামে এলএনজি গ্যাস দিতে রাজি হয়েছে বলেও জানান পরিবেশ উপদেষ্টা। নতুন অ্যাডভাইজার ওথ নেবেন, উনি হচ্ছেন সিআর আবরার, প্রফেসর সিআর আবরার। আপনি জানেন উনি খুবই একজন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, এখনো ডিস্টিংগুইশ প্রফেসর। আমরা আশা করছি যে উনি এডুকেশন মিনিস্ট্রিটা কভার করবেন। কোন কোন জায়গায় এরকম মব জাস্টিস এবং মোরাল পুলিশিং এর ঘটনা ঘটছে। সরকারের অবস্থান একেবারে স্পষ্ট, এরকম মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিং এর কোনো সুযোগ নেই। জুলাই আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বে সংঘটিত গণহত্যার দ্রুত বিচারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। সকালে ঢাকার রায়ের বাজারে জুলাই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এই দাবি করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে দল হিসেবে আত্মপ্রকাশের পর প্রথম কর্মসূচি হিসেবে সাভারের স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। ৭১-এর পতাকা ২৪ দেবে পাহারা, এমন স্লোগানে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। ফুল দিয়ে শ্রদ্ধা জানান, স্মরণ করেন ৭১-এর মহান মুক্তিযোদ্ধাদের। আত্মপ্রকাশের পর জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিয়ে গঠিত এনসিপির এটিই প্রথম সাংগঠনিক কার্যক্রম। দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন চায় এনসিপি। নতুন একটি সংবিধানের বাস্তবতা রয়েছে, তার প্রেক্ষিতে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি, এবং একই সাথে সে গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবেন তারা সংসদ সদস্য হিসেবেও ভূমিকা পালন করবেন, তেমন প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে আছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের পরেও দেশে গণতান্ত্রিক সংবিধান গড়ে ওঠেনি, এজন্যই নতুন প্রজাতন্ত্র করতে হবে। যে আমরা যেহেতু এই ২৪ সালে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, আমরা কেবল সরকার পরিবর্তন নয় বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। এনসিপি নেতারা বলছেন, ৭১-এ লাখো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা যেন নতুন করে আর কোনো ফ্যাসিবাদের জালে বন্দী না হয়, সেজন্য সংস্কারের দিকেই নজর দিবে দলটি। এরপর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে যান দলের নেতাকর্মীরা। জুলাই অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তারা। এ সময় জুলাই অভ্যুত্থানের হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত শাস্তির দাবি তোলেন নাহিদ ইসলাম। সরকারের যে ফ্যাসিবাদী দমন পীড়ন যে জুলাই মাসে ছাত্র জনতার উপর নেমে এসেছিল, আমরা অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে তার বিচার কার্যক্রম দেখতে চাই, দৃশ্যমান আমরা বিচার চাই, এবং এই বিচারের মধ্য দিয়ে আসলে যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, আত্মত্যাগ করেছেন, অঙ্গহানি হয়েছেন, তাদের আসলে ন্যায় বিচার পাওয়া সম্ভব। এই মুহূর্তে নির্বাচন কমিশনে নিবন্ধনের কার্যক্রমে গুরুত্ব দেবে এনসিপি। এই মাসেই দলের গঠনতন্ত্র প্রণয়ন করা হবে বলে জানান দলটির কেন্দ্রীয় নেতারা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
রোজার সংযম থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কূটনীতিকদের সৌজন্যে দেয়া ইফতারে তিনি এই আহ্বান জানান। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তৃতায় জি.এম. কাদের বলেন, দেশ কঠিন সময় পার করছে, নানা ক্ষেত্রে বিভাজন দেখা দিয়েছে, অথচ সব আন্দোলন সংগ্রামে ঐক্যের শক্তিতেই সফলতা এসেছে। তাই রমজানের শিক্ষা থেকে সমঝোতার বন্ধনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। দলের ইফতার পার্টিতে ভারতীয় হাই কমিশনার, ব্রিটিশ হাই কমিশনার, চীনা রাষ্ট্রদূত সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন। রাজনীতিবিদদের মধ্যে ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, বিকল্পধারার মহাসচিব আব্দুল মান্নান ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। বর্তমানে দেশ ও জাতি একটা কঠিন সময় অতিবাহিত করছে। এর থেকে উত্তরণ এখনকার বড় চ্যালেঞ্জ। ঐক্য বাংলাদেশের জন্য সবসময় শক্তি ছিল। বাঙালি তাদের সকল আন্দোলন সংগ্রামে চরম সফলতা দেখেছে যখন সমগ্র জাতি ঐক্যবদ্ধ হতে পেরেছে। কিন্তু এখন আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি অহেতুক দ্বন্দ্ব ঐক্য বিনষ্ট করছে। সমাজকে ভারসাম্য জায়গায় নিয়ে আসতে জাকাতের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান। বলেন, সচ্ছল সবাইকে জাকাত দেওয়া উচিত। বিকেলে রাজধানীর শ্যামলীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন। এ সময় তিনি জাকাতে শাড়ি এবং লুঙ্গি না দিয়ে একজন মানুষকে স্বাবলম্বী হওয়ার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন তা দেওয়ার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, জামাত ইসলামী নেতা নয়, নীতিকে প্রতিষ্ঠিত করতে চায়, ক্ষমতা নয়, দুনিয়াতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চায়। এ ব্যাপারে জামাত প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী রাষ্ট্র না হওয়ায় জাকাত ব্যবস্থাপনায় জনগণের আস্থা নেই, তাই মানুষ সরকারকে জাকাত দিতে চায় না বলেও মন্তব্য করেন জামাতের আমির। $29 মিলিয়ন মার্কিন সহায়তা ইস্যুতে বাড়াবাড়ি করতে চায় না পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে এক ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, ঢাকা ওয়াশিংটন সম্পর্কে ট্রাম্পের বক্তব্যের প্রভাব পড়বে না। এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন আরও বলেন, বাংলাদেশিদের জন্য ভিসা স্বাভাবিক করার বিষয়ে কিছু জানায়নি ভারত। ট্রাম্পের দাবি করা $29 মিলিয়ন প্রকল্পের হাদিস পায়নি বাংলাদেশ সরকার। সোমবার এ সংক্রান্ত বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে উপদেষ্টার দাবি, ট্রাম্পের তথ্যের সত্যতা মেলেনি। এ নিয়ে প্রতিবাদ জানাতে ঢাকায় মার্কিন দূতাবাসকে তলব করা হবে কিনা প্রশ্ন করা হয় উপদেষ্টাকে। জাস্ট প্রেসিডেন্ট বলেছেন, একটা প্রেসিডেন্ট কোনো ডিটেলস দেন নেই বা কারো অ্যাকিউজেশনও করেন নেই। আমরাও দেখেছি যে আসলে এরকম কোনো কিছু নেই। কাজে এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ হওয়ার আমি কোনো কারণ দেখি। ব্যক্তি বলতে উনি কাদেরকে বুঝেছেন আমরা জানি না। কাজে এটা নিয়ে আমরা এরপরে আর কোনো বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন দেখি। এদিকে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করেছে দিল্লি। জানতে চাওয়া হয়, ভারতের পক্ষ থেকে ভিসা নিয়ে কোনো সুখবর আছে কিনা। এ নিয়ে হতাশা প্রকাশ করেন উপদেষ্টা। ভিসা জটিলতা আমরা সৃষ্টি করিনি। ভারত যে কোনো কারণে হোক, তাদের ভিসা তো আপনারা জানেন যে এটা সভরেন রাইট। কোনো দেশ কাউকে যদি ভিসা না দেয় বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয়, এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। এটা তাদের সিদ্ধান্ত। তারা, আমরা আশা করব যে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন আমাদেরকে বা তাদের কার্যকলাপ বাড়াবেন, যাতে করে লোকজন যারা ভিসা চায় তারা ভিসা পেতে পারে। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে কার্যকর সম্পর্ক চায় বাংলাদেশ। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে 1 লিটার সয়াবিন তেলের দাম মিলগেটে 153 ও খুচরায় 160 টাকা নির্ধারণ করা হয়েছে। দুপুরে সংশ্লিষ্টদের বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে টাস্ক ফোর্স কমিটি। চট্টগ্রামের জেলা প্রশাসক হুঁশিয়ারি দিয়েছেন, নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাজারে অভিযান জোরদারেরও ঘোষণা দিয়েছেন তিনি। চট্টগ্রামে সয়াবিন তেলের সংকট ছিলই, রোজায় তা আরও বেড়েছে। বাজারে অভিযান চালিয়েও সুফল মেলেনি। এ পরিস্থিতিতে মিল মালিক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী এবং ক্যাবসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসে বিশেষ টাস্কফোর্স। প্রায় 2 ঘন্টার বৈঠকে নিজেদের অবস্থান তুলে ধরেন ব্যবসায়ীরা। শিপমেন্টের কারণে এক মাস ধরে মাল ডেলিভারি করাতে পারে নাই, ইভেন দো সিটি গ্রুপও পারে নাই, পর্যাপ্ত ডেলিভারি করতে পারে নাই। এই না পারার কারণে আমাদের বাজারটা অসহনীয়ভাবে বেড়ে আসছে। 2-3টা মিল মালিক অফ হয়ে যাওয়ার কারণে, ওদের প্রোডাক্ট বাজারে না থাকার কারণে যে ক্রাইসিসটা আগে থেকে হয়ে আসছে, ওইটার একটা ইম্প্যাক্ট এখন এসে পড়ছে। ক্রাইসিসের কোনো বিষয়ই নাই, কিন্তু যেটা দেখা যাচ্ছে খাতুনগঞ্জ থেকে খুচরা মার্কেটের মধ্যে মেকানিজমটা হতে পারে। পরে সবার সম্মতিতে সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়। মিলগেটে 153 ও খুচরা বাজারে 160 টাকা দাম বেঁধে দেয় টাস্কফোর্স। ইম্পোর্টারদের রেট 153 টাকা পার লিটার, আপনারা যারা ট্রেডার্স আছেন 155,
পার লিটার, আর বাইরে যারা বিক্রি করবে খুচরা মূল্য 160 টাকা পার লিটার। দ্যাটস অল। এই সিদ্ধান্ত আজকে থেকে গৃহীত হলো। জেলা প্রশাসক জানান, নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে কিনা তা নিয়মিত তদারকি করা হবে, না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ চাইলে এটার নিচে বিক্রি করতে পারবেন, এটা ক্রস করা যাবে না এই সিলিং। আর এটা আগামী রমজান মাস পর্যন্ত চলবে, এপ্রিলের 10 তারিখ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। 10 এপ্রিল পর্যন্ত সয়াবিন তেলের এর দাম বলবৎ থাকবে বলে জানিয়েছে টাস্কফোর্স। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভোক্তা অধিদপ্তরের অভিযানের পরও কারসাজি কমছে না তরমুজের বাজারে। ম্যাজিস্ট্রেট এলে তরমুজ বিক্রি হয় পিস হিসেবে, আর তিনি চলে গেলে কেজি দরে বিক্রি হয়। মঙ্গলবার রাজধানীর বাজারে তরমুজ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। ক্ষুব্ধ ক্রেতারা বলছেন, কেজি দরে নয়, পিস হিসেবে তরমুজ কেনা হলে তাদের লাভ হয়। রোজার শুরুতে রাজধানীর বাজারে তরমুজের দেখা মিলছে, বাড়ছে তরমুজ বেচা কেনায় হাঁক ডাকো। এ সময় পরিদর্শনে আসেন ভোক্তা অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট। দর জানতে চাইলে বিক্রেতারা জানান, তরমুজ প্রতি পিস বিক্রি হচ্ছে 250 টাকা করে। এ সময় ম্যাজিস্ট্রেটের সামনে তরমুজ কিনতে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। এবার যখন এরা আসছিল, জিজ্ঞাসা করছে, পরে বলছে যে পিস হিসাবে বিক্রি করি। কত পিস? 250 টাকা। তো এখন 250 টাকা দিয়ে আমি নিয়ে গেলাম। কেজি হইলে কমসে কম 300 টাকার উপরে আসতো, 6 কেজির উপরে আসতো। নিমিষেই অর্ধেক তরমুজ বিক্রি শেষ হয় বিক্রেতার। অবস্থা বেগতিক দেখে শর্ত জুড়ে দেওয়া হয়, একটি নয়, কিনতে হবে 2টি তরমুজ। কাস্টমার লাগবে 1 পিস, উনি যদি 2 পিস নিবে তাহলে কি হবে? বড়গুলো বিক্রি করুন, আপনি মিডিয়াম বিক্রি করুন। আমার একটা দরকার, ঠিক আছে না? আমি 2টাতে কি করব? অভিযান শেষে ম্যাজিস্ট্রেট চলে গেলে আবারও বিক্রি শুরু হয় কেজি দরে, যার কোনো ব্যাখ্যা দিতে পারেননি বিক্রেতা। এ বিষয়ে ভোক্তা অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট জানান, 15 রোজার পর থেকে সরবরাহ বাড়লে থাকবে না এই পরিস্থিতি। 8 থেকে 10 কেজি ওজনের যে তরমুজ, সেগুলো কেজি হিসেবে বিক্রি হচ্ছিল। তো আমাদেরকে দেখে ওনারা বললেন কি পিস হিসেবে বিক্রি। কত করে দাম? আমরা দেখলাম যে 400, সর্বোচ্চ 450। বাজারে এখন 3 থেকে 6 কেজি ওজনের আশপাশে বিক্রি হচ্ছে প্রতিটি তরমুজ। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্দর থেকে কোনো আমদানিকারক নির্ধারিত সময়ে পণ্য না নিলে 3 গুণ জরিমানা দিতে হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বলেন, রমজানে ভোজ্য তেলের কিছুটা সমস্যা থাকলেও শাকসবজির দাম বাড়েনি। দেশে পর্যাপ্ত পরিমাণ নিত্যপণ্য আমদানি করা হয়েছে। রমজানে নিত্যপণ্যের চাহিদা বাড়ে বাজারে। পেঁয়াজ, আলু সহ বেশ কয়েকটি পণ্যের দামে বাজারে স্বস্তি এলেও এখনও চড়া কয়েকটি পণ্যের দাম। সমস্যায় পড়েছেন সয়াবিন তেলের ক্রেতারা। বাজারে 1 লিটার সয়াবিন তেলের বোতলের দেখাই মিলছে না। শসা খিরাই রমজানের আগে ছিল 20 টাকা, 30 টাকা, 25 টাকা, আর এই 2 দিনের ভিতরে যান বাড়ি গেছে 60 টাকা, 70 টাকা, 90 টাকা বলতেছে। লেবুর শসা মনে করেন দাম বাড়তি, কেলিকা রোজায় লেবুর শসা চলে বেশি। আবার তারা মনে করেন দাম বাড়তি হলেও কাস্টমারে মনে করেন নিয়ে যায়, তাদের দামে কিছু আসে যায় না। এদিকে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌ উপদেষ্টা বলেন, যথেষ্ট পরিমাণে নিত্যপণ্য আমদানি হয়েছে। বাজারে ভোজ্য তেলের সংকটের কথা স্বীকার করে বলেন, তেলের সংকট থাকলেও শাকসবজির দাম স্থিতিশীল আছে। শাকসবজির দাম বরং যা ছিল তাই। একটা খালি পেপারের দিকে ভোজ্য তেলের কিছু কিছু উদ্যোগ লুকিয়েছে, সেটা ডেফিনেটলি এটা সরকার দেখছে। কারণ অনেক আগের থেকে এবার এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আসছে। সাপ্লাইতে যতদূর আমি জানি, বন্দরের খবর থেকে বলছি, সাপ্লাইতে কোনো ঘাটতি নেই। এ সময় পণ্য আটকে রেখে কৃত্রিম সংকটে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। বলেন, নির্ধারিত সময়ে বন্দর থেকে পণ্য খালাস না করলে 3 গুণ জরিমানা গুনতে হবে, যাতে কেউ ওখানে স্টোর করতে না পারে। এবং যেটার এফেক্টটা অত্যন্ত কার্যকর হয়েছে, পোর্টের নামলেই 3 ডেজ, 3 দিন হল ফ্রি ডে, 3 দিন ফ্রি ডেজ, 3 দিনের পরে 4th ডে দে হ্যাভ টু টেক। যদি না নেয়, প্রতিদিন $48। অসৎ আমদানিকারকদের বিরুদ্ধে নৌ পরিবহন উপদেষ্টার এ হুঁশিয়ারি বাজার ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের 14টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন মঙ্গলবার এই আদেশ দেন। দুদকের তথ্য অনুযায়ী গত বছরের 24 নভেম্বর পর্যন্ত এসব ব্যাংক হিসাবে জমা ছিল 48 কোটি 35 লাখ টাকা। এর আগে সূচনা ফাউন্ডেশনের 14টি ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য আদালতের কাছে তুলে ধরে সেগুলো অবরুদ্ধের আবেদন করে দুদক। আদালতকে বলা হয়, সাইমা ওয়াজেদ পুতুল তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাকে ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের বিভিন্ন প্রকল্পে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। থাইল্যান্ড ও আমেরিকায় টাকা পাচার করেছেন সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন। 133 কোটি টাকা পাচারের তথ্য পেয়েছে সিআইডি। এছাড়া তার বিরুদ্ধে 11 কোটি টাকার এফডিআর জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে সিআইডি আরও জানায়, মিয়ানমার ও নেপাল থেকে স্থল সীমান্ত দিয়ে পশু এনে উচ্চ বংশের ট্যাগ দিতেন ইমরান। অনুমোদনহীন ব্রাহ্মা জাতের গরু আমদানি করে বিদেশে প্রায় 86 লক্ষ টাকা পাচারের অভিযোগ রয়েছে ইমরান হোসেনের বিরুদ্ধে। তিনি প্রতারণার মাধ্যমে দেশীয় গরু ছাগলকে বিদেশি ও উচ্চবংশীয় বলে প্রচার করে বিক্রি করতেন। এছাড়া মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় খাল ভরাট ও জবরদখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাজধানীর সিআইডির সম্মেলন কক্ষে এসব তথ্য জানানো হয়। যেটা জানতে পেরেছি যে প্রায় 86 লক্ষ টাকা উনি দেশের বাইরে অর্থ পাচার করেছেন। এছাড়া আরও কিছু বিষয় তদন্ত রয়েছে। আর ওনার নামে বিপুল সম্পদের আমরা প্রমাণ পেয়েছি প্রাথমিক অনুসন্ধানে। আরও অনেক তথ্য আমাদের কাছে আসছে। দেখতে পেয়েছি যে প্রায় 11 কোটি টাকার উপরে বিভিন্ন ওনার প্রতিষ্ঠানের নামে এফডিআর করে পরবর্তী পর্যায়ে এফডিআরকৃত টাকাগুলো দেশের বাইরে লন্ডার করা হয়েছে। অভিযোগ আছে তিনি ব্যাংকিং চ্যানেল ও এফডিআর জালিয়াতির মাধ্যমে টাকা পাচার করেছেন। এছাড়া মিয়ানমারের সাথে গরু চোরাচালান সহ অন্যান্য ব্যবসা আছে কিনা তাও খতিয়ে দেখছে সিআইডি। টেকনাফ এবং মিয়ানমার থেকে এবং বার্মা, নেপাল থেকে, ভুটান থেকে বিভিন্ন জাতের গরু উনি আমদানি করেছেন। যেহেতু এটা একটা বিরাট বড় এরিয়া, অনেক বড় একটা পোরাস বর্ডার, আমাদের ধারণা যে হয়তোবা এখানে অন্য কেউ কোনো ব্যক্তি এবং গোষ্ঠী তাদের সাথে জড়িত থাকতে পারে। উনি যে মানি লন্ডারিং করেছেন এই বিষয়ে আমরা কিছু ব্যাংকিং অবৈধ লেনদেনের আমরা তথ্য পেয়েছি। এদিকে অর্থ পাচার আইনে করা মামলায় সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে জেলে পাঠিয়েছে আদালত। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে আওয়ামী ফ্যাসিস্টদের অপসারণের দাবিতে উপাচার্য কার্যালয়ে হট্টগোলের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রক্টর ও উপ উপাচার্যের সঙ্গে এই হট্টগোল হয়। জানা যায়, রেজিস্ট্রার আলী হাসানের অপসারণ ও বিভিন্ন পদ থেকে আওয়ামীপন্থীদের অপসারণ দাবি করে আসছিল ছাত্র সংগঠনগুলো। দুপুরে তাদের অপসারণের দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে হট্টগোল করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে এতে যোগ দেন বিএনপিপন্থী কর্মকর্তা কর্মচারীরাও। এ সময় উপাচার্য কার্যালয়ের মধ্যে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেউ কথা বলতে রাজি হয়নি। চুয়াডাঙ্গা থেকে প্রায় 3 কোটি টাকা মূল্যের 18টি স্বর্ণের বারসহ 2 পাচারকারীকে আটক করেছে বিজিবি। দুপুরে শহরের বিজিবির প্রধান কার্যালয়ের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন চুয়াডাঙ্গাগামী একটি বাসে স্বর্ণ পাচার হচ্ছে। পরে বিজিবির একটি দল জাফরপুরে অবস্থান নেয়। বাসটি কার্যালয়ের সামনের রাস্তায় এলে আটকে দেওয়া হয়। পরে বাসটিতে তল্লাশি চালিয়ে 2 যাত্রীর কাছে 18টি স্বর্ণের বার পাওয়া যায়, যার বাজার মূল্য 2,93,78,000 টাকা। এ সময় নগদ টাকা ও 2টি মোবাইল ফোনও জব্দ করা হয়। গত 15 বছরে সরকারি বেসরকারি 52টি মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে। বেশিরভাগই তদবির ও রাজনৈতিক বিবেচনায়, দেখা হয়নি প্রয়োজনীয়তা, ছিল না প্রস্তুতি ও পরিকল্পনাও। সেই সময়ের মানহীন অনেক প্রতিষ্ঠান চলছে এখনও। তৈরি হচ্ছে অদক্ষ চিকিৎসক। এগুলোর বিরুদ্ধে কঠোর হচ্ছে অন্তর্বর্তী সরকার। আইচি মেডিকেল কলেজ চালু হয় 2013 সালে। শুরু থেকে ছিল নানা অভিযোগ। 2024 সালে কলেজটি বন্ধ করে দেয় স্বাস্থ্য বিভাগ। এর আগে আরও 5টি মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া হয়। 2009 সালের পর দেশে মেডিকেল কলেজ হয়েছে 52টি। এর মধ্যে 32টি বেসরকারি আর সরকারি 20টি।
2014 সালে এক বছরেই অনুমোদন পায় 16টি মেডিকেল। অনেক দেশে 50 বছরেও এত মেডিকেল অনুমোদন পায়নি। জেলায় জেলায় মেডিকেল কলেজ করার ঘোষণা ছিল আওয়ামী লীগ সরকারের। মন্ত্রী এমপি সহ প্রভাবশালী ব্যক্তিরা নিজের এলাকায় ইচ্ছে মতো অনুমোদন নিয়েছেন মেডিকেল কলেজের। এতে তৈরি হয়েছে মানহীন অনেক প্রতিষ্ঠান। হয়তো রাজনৈতিক প্রভাব খাটিয়ে বা অন্য যে কোনোভাবে অনেকগুলো মেডিকেল কলেজই তাদের অনুমোদন নিয়েছে বিগত সময়, এবং শুধু তাই না, আসন সংখ্যাও বৃদ্ধি করে ফেলেছে, যেটা হয়তো কোনোভাবেই দেওয়া উচিত ছিল না। অনেককে আমরা সতর্ক করে দিচ্ছি, যে সময় দিচ্ছি যে 3 মাস বা 6 মাসের মধ্যে এই বিষয়গুলো সংশোধন করে নিতে হবে, না হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অনেক বেসরকারি মেডিকেল কলেজের মান বেশ খারাপ, ব্যবস্থা নিতে গেলে এসেছে বাধা। শুধু তাই নয়, 6টি সরকারি মেডিকেল কলেজের অবস্থাও শোচনীয়। জনবল অবকাঠামো ছাড়াই বানানো হয় ঘোষণা সর্বস্ব মেডিকেল। কম্প্রোমাইজ কোয়ালিটি ফিজিশিয়ান একটা বা ইনস্টিটিউশন, এটা অ্যালাউ করার মধ্য দিয়ে আমরা একটা বড় ধরনের অপরাধ করেছি আসলে, এবং এই বড় অপরাধ সংশোধনের জন্য আমাদের এবারই সুযোগ। আমরা এই অপরাধ সংশোধন করে নৈতিকভাবে মুক্ত হতে চাই দায় থেকে, যেন আমরা এখান থেকে চলে যাওয়ার সময় আমরা নৈতিকভাবে অন্তত এটুকু বলতে পারি, ভাবতে পারি যে হ্যাঁ, আমরা অন্তত পক্ষে মান নিশ্চিত করার চেষ্টা করেছি, যেন মানসম্মত এমবিবিএস তৈরি হয়, যাদের কাছে চিকিৎসা নেওয়া নিরাপদ। দেশে প্রতি বছর প্রায় 11,000 চিকিৎসক পেশায় যুক্ত হন। মানে পিছিয়ে থাকা মেডিকেল থেকে পাশ করা চিকিৎসকদের চাকরির বাজার হতাশাজনক। গত 15 বছরে রাজনৈতিক বিবেচনা আর তদবিরে ডিগ্রি কলেজের মতো করে দেশে মানহীন অনেক মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে। যারা এসবের অনুমোদন দিয়েছেন তাদের বেশিরভাগই চিকিৎসা নেন দেশের বাইরে, কারণ তারা জানেন রাজনৈতিক বিবেচনা কিংবা তদবিরে তো আর সুস্থ হওয়া যায় না। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরাজগঞ্জের সলঙ্গায় বেসরকারি সমিতির মাধ্যমে গড়ে উঠেছে কুতুবের চর মাছের আড়ত। প্রতিদিন সেখানে কেনাবেচা হয় কোটি টাকার মাছ। 6টি বড় নদী ও চলনবিলের বিভিন্ন প্রজাতির দেশীয় ও চাষের মাছ পাওয়া যায় এই আড়তে। উৎপাদিত এসব মাছ জেলার চাহিদা মিটিয়ে বিক্রি হয় দেশের বিভিন্ন প্রান্তে। ভোরের আলো ফোটার আগেই ক্রেতা বিক্রেতাদের হাকডাকে মুখরিত হয় হাটিকুমরুলের কুতুবের চর মাছের আড়ত। বেসরকারি সমিতির তত্ত্বাবধানে এই আড়তে ছোট বড় 1600 দোকান রয়েছে। জেলার 6টি বড় নদী ও চলনবিল সহ বিভিন্ন খামারের মাছ নিতে আড়তে হাজির হয় মৎস্যজীবীরা। নিলামে ডাকের মাধ্যমে দেশীয় কই, ট্যাংরা, রুই, কাতলা সহ নানা প্রজাতির মাছ বিক্রি হয়। আসলে থেকে আসছি আমরা এখানে মাছ কিনতে। রুই, কাতল, মির্গা, গ্লাস কাপ, কার্পু এগুলো মোটামুটি পড়তে পারে মাছ। টাঙ্গাইল থেকে আসে, উল্লাপাড়া থেকে আসে, পশ্চিমের এদিকে মহিষলুটি, আর বিভিন্ন এলাকা থেকে আসে, দূরে দূরে ব্যাপারী, অনেকগুলি ব্যাপারী আসে। সিরাজগঞ্জের এদিকের মাছটা আপনার কোনো নোংরা পানিতে চাষ হয় না, এটা ভালো জায়গার ভালো পানির মাছ, তো এর জন্য খাওয়াই ভালো হয়। ক্রেতা বিক্রেতাদের আর্থিক নিরাপত্তা সহ সব ধরনের সুবিধা দেয়া হয় এই আড়তে। প্রতিদিন নির্বিঘ্নে বিপুল অঙ্কের বেচাকেনা করে ক্রেতা বিক্রেতারা। এখানে আড়ত আছে 105-6 মতো। এখানে রেগুলার মনে করেন যে 70 থেকে 80 লাখ টাকা কেনা বেচা হয়। সরকারি সহযোগিতা পেলে আমরা আরও উন্নত হতে পারবো আর এগিয়ে যেতে পারবো। এখানে যা কিছু নিজেদেরও অর্থায়ন না। সরকারি মহিষলুটি আড়তের পাশাপাশি জেলার বড় মাছের আড়ত কুতুবের চর, সেখানকার মাছ চলে যায় অন্যান্য জেলাতেও। কুতুবের চর একটি আড়ত রয়েছে, সেখান থেকে মাছ কিন্তু শুধু সিরাজগঞ্জে না, সিরাজগঞ্জের পার্শ্ববর্তী বিভিন্ন জেলা, বিশেষ করে ঢাকা, রাজধানী ঢাকা সহ টাঙ্গাইল, এদিকে আমাদের বগুড়া, রংপুর, এই সাইড দিয়ে প্রচুর, মানিকগঞ্জ, এই সাইড দিয়ে প্রচুর পরিমাণে মাছ এখান থেকে বিক্রি হয়। গত বছর জেলায় মাছের উৎপাদন হয় ৭৬,৫০০ টন, চাহিদা ৭৪,০০০ টন, উদ্বৃত্ত উৎপাদন ১৮০০ টন। রাত ৯টার বাংলাদেশ আজ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।